প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো, এবং আজকের ক্লাসে যারা যোগদান করছো তাদের সবাইকে আমি ঢাকা ওমেন কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে আমার পরিচিতি তোমাদেরকে নতুন করে দেবার যদিও নেই, তবুও পরিচয় করে দিচ্ছি। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। ফোন 0155435926। আমার ইমেল অ্যাড্রেস sulaiman.dwuc@gmail.com। সেই সাথে আর একটা বিষয় তোমাদের এখানে আমি অ্যাড করিনি, তারপরে তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের নাম হলো সুলাইমান হোসাইন DWC। তোমরা যদি আমার ইউটিউবে দেখতে চাও তাহলে সুলাইমান হোসাইন DWC দিলে ইউটিউবে আমার ওই চ্যানেলটা থেকে তোমরা তোমাদের প্রয়োজনের সহযোগিতা নিতে পারবে। তো আজকের পাঠ পরিচিতি, শ্রেণী BBA অনার্স দ্বিতীয় বর্ষ। তোমরা তো সবাই কি ব্যবস্থাপনা বিভাগ না? জি জি স্যার। ব্যবস্থাপনা বিভাগ, বিষয় ব্যবসায় গণিত, বিষয় কোড 222609। অধ্যায় হচ্ছে প্রগমন। প্রগমন ইংরেজিতে বলে প্রোগ্রেশন, যেটাকে আমরা সংক্ষেপে ধারা বলে থাকি। তো এই অধ্যায়ে আমি দুটো ক্লাস তোমাদেরকে ইউটিউব চ্যানেলে দিয়েছি, সেই তারই ধারাবাহিকতায় আজকের তৃতীয় ক্লাস আমি করতে যাচ্ছি। সেখানে আমরা আলোচনা করেছি সমান্তর প্রগমন, অর্থাৎ সমান্তর ধারা। সমান্তর ধারাটা কেমন তোমরা লক্ষ্য করো, এই যে a প্লাস a প্লাস d প্লাস a প্লাস 2d, অর্থাৎ এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে d। তেমনি ভাবে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে বিয়োগফল হয় d। অর্থাৎ যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগফল d থাকছে, অর্থাৎ একই থাকছে, সমান। এরকম যদি কোনো সিরিজ বা ধারা হয় তাহলে ওই ধারাকে আমরা বলে থাকি সমান্তর ধারা। আর এই সমান্তর ধারার প্রথম পদকে আমরা সাধারণত এ দ্বারা ইন্ডিকেট করে থাকি। যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে যেটি হয় সেটি হচ্ছে ডি। এটিকে বলা হয় সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। তো তোমরা লক্ষ্য করো, এই যে ধারার এই যে লাস্ট পদ যেটা আছে, এটি হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। অর্থাৎ এখানে তৃতীয় পদের কি আছে 2, তাহলে এখানে এটা কি আছে, এটা হচ্ছে তৃতীয় পদ, অর্থাৎ 3 - 1তম পদ এই তৃতীয় পদটা। তাহলে এটা হয় কি n-1 এখানে আছে, তাহলে এটি হচ্ছে n তম পদ। তাহলে আমরা এটাকে লিখেছি যে n তম পদ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু d। এবং এটা যদি শেষ পদ হয় তাহলে শেষ পদকে l দ্বারা ইন্ডিকেট করা হয়। তোমাদের গত ক্লাসগুলোতে আরো শিখিয়েছি যে এই যে সমান্তর ধারা, এই সমান্তর ধারার যদি আমরা পদ সংখ্যা n জানি এবং প্রথম পদ এবং শেষ পদ জানা থাকে, তাহলে এই ধারাটার সমষ্টি Sn নির্ণয় করার সূত্র হলো a প্লাস l ইন্টু n ডিভাইডেড বাই 2। আর যদি l জানা না থাকে, a জানা আছে, d জানা আছে, তাহলে Sn এর সূত্র হলো কি আমাদের n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তো আজকে মূলত আমি যেটি আলোচনা করব, আলোচনায় গুরুত্ব দেওয়া আছে এবং এর উপরে অঙ্ক করব, সেটি হচ্ছে গুণোত্তর প্রগমন। গুণোত্তর প্রগমন এর ইংরেজি হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। 9-10 যারা পড়েছো তারা হয়তো তোমাদের মনে আছে সমানুপাতিক প্রগমন নামে একটা ধারা তোমরা করেছো। তো সেই সমানুপাতিক প্রগমনকেই আমরা বলে থাকি গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা কখন হবে সেটি তোমাদেরকে আমি প্রাথমিক ধারণা দিচ্ছি, যে যদি কোনো প্রগমনের যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা তোমরা ভাগ করো এবং সেই ভাগফল যদি সর্বদা সমান অর্থাৎ একই হয়ে থাকে, তাহলে তাকে আমরা বলি কি সমান্তর প্রগমন। আমি তোমাদেরকে একটু উদাহরণের সাথে বোঝানোর চেষ্টা করি। ধরো একটা ধারা আছে এরকম 2 প্লাস 4 প্লাস 8
প্লাস 16 প্লাস ডট। তো তোমরা কি দেখতে পাচ্ছ লেখা? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে এই যে দেখো দ্বিতীয় পদকে প্রথম পদে ভাগ করলে কি হচ্ছে আমার কত হয়, কথা বলো। হ্যাঁ, আমাকে সহযোগিতা করো। ম্যাথমেটিক্স ক্লাস যদি তোমরা সহযোগিতা না করো তাহলে টিচারের জন্য খুব কষ্টদায়ক হয়ে যায় পড়ানো। এখানে দেখো দ্বিতীয় পদকে যদি প্রথম পদে ভাগ করো তাহলে কত হয়, 2 বা 4 বা 2 2। আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদে ভাগ করে কত হয়, 2 হয়। আবার তুমি চতুর্থ পদকে তার পূর্ববর্তী পদ কত, তৃতীয় পদ, তৃতীয় পদে ভাগ করলে ভাগফল কি হচ্ছে 2, তাই না? তাহলে তোমার কি হলো, যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে আমরা কি পাচ্ছি, ভাগফল 2 পাচ্ছি। অতএব এটি একটি সমানুপাতিক প্রগমন বা সমানুপাতিক ধারা, যাকে বলা হয় গুণোত্তর ধারা। তো এই গুণোত্তর ধারা আমরা ধারা প্রথম পদকে আমরা প্রকাশ করে থাকি কিভাবে, এ দিয়ে প্রকাশ করি। তো গুণোত্তর ধারা প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আর এই যে তুমি যে 2 পাইলা, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে ভাগফল কত ছিল 2, তেমনি ভাবে চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করে ভাগফল পাইছিল কত 2। তো এই যে 2, এটাকে বলা হয় সাধারণ অনুপাত। অর্থাৎ যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় ওই মানটাকে বলা হয় ওই প্রগমন বা ওই ধারার কি বলো, দ্বারা সাধারণ অনুপাত। হ্যাঁ, সাধারণ অনুপাত। এবং এই সাধারণ অনুপাতকে আর দ্বারা ইন্ডিকেট করা হয়ে থাকে। ঠিক আছে? আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো তাহলে প্রথম পদকে আমরা কি দ্বারা ইন্ডিকেট করলাম, এ। তাহলে দ্বিতীয় পদটা কেমন হবে, যে একটি গুণোত্তর প্রগমনের প্রথম পদটা হলো এ আর তার সাধারণ অনুপাত হলো আর। তাহলে প্রথম পদ হচ্ছে এ, দ্বিতীয় পদ কি হবে, এ ইন্টু আর। তো আমাদের এখানে এরকম ভাবে অগ্রসর হলে দেখো যে প্রগমনটা কেমন হয়। তাহলে প্রগমনটা হচ্ছে এ আর আর স্কয়ার প্লাস ডট ডট ডট। আর এই এগুলোর মধ্যে যদি তোমরা যোগ বিয়োগ দিয়ে লেখো, তাহলে ওটাকেই বলা হয় ধারা। এভাবে আমরা এই যে ধারাটা পেলাম। এখন এই গুণোত্তর প্রগমনের সাধারণ পদ কি হবে সেটি আমরা আলোচনা করব। তো আমরা এর আগে যখন সমান্তর প্রগমন করেছি সেখানে সমান্তর প্রগমনের সাধারণ পদ আমরা লিখেছিলাম, যেটাকে বলছি n-তম পদ। তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো এই গুণোত্তর প্রগমনেরও n-তম পদকেই সাধারণ পদ বলা হবে। এখন এখানে লক্ষ্য করে আমরা n-তম পদ কিভাবে দেখাতে পারি। তো লক্ষ্য করো, প্রথম পদকে ধারায় সাধারণত পদটি ইউ দ্বারা ইন্ডিকেট করা হয়। অর্থাৎ প্রথম পদ u1, দ্বিতীয় পদ u2, তৃতীয় পদ u3, চতুর্থ পদ u4, এমনি ভাবে অগ্রসর হয়ে n-তম পদকে un দ্বারা সূচিত করা হয়। তো আমরা প্রথম পদকে এ দ্বারা সূচিত করেছি, দ্বিতীয় পদকে u2 দ্বারা সূচিত করলাম। তাহলে u2 ইকুয়াল টু কত হবে, ur, যাকে আমরা লিখতে পারি u2 ইকুয়াল টু ar, ইকুয়াল টু কি হবে, a r টু দি পাওয়ার, যেহেতু এটা 2 অর্থাৎ এখানে n এর মান 2, তাহলে 2 - 1। তেমনি ভাবে তৃতীয় পদকে আমরা সর্বশেষ লিখতে পারি a r টু দি পাওয়ার 3 - 1। চতুর্থ পদ u4 হচ্ছে a r টু দি পাওয়ার 4 - 1। সুতরাং n-তম পদ কত হবে, un ইকুয়াল টু a r টু দি পাওয়ার n - 1। যতটুকু পড়ানো হলো ততটুকু বুঝছো কিনা কেউ একটু রেসপন্স করো। জি স্যার, বুঝেছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হই। এবারে গুণোত্তর প্রগমন ভুক্ত ধারার সমষ্টি নির্ণয় আমরা করব। কিভাবে গুণোত্তর প্রগমনের সমষ্টি মানে যোগফল নির্ণয় করা যায় তার সূত্র নিয়ে একটু আলোচনা করব। সেই সূত্র ক্ষেত্রে আমরা মনে করলাম যে গুণোত্তর ধারার প্রথম পদটা হলো এ, সাধারণ অনুপাত হচ্ছে আর।
এবং এই ধারায় যদি n সংখ্যক পদ থাকে সেই n সংখ্যক পদের যোগফল হচ্ছে Sn। তাহলে আমরা লিখতে পারি Sn ইকুয়াল টু a প্লাস ar স্কয়ার প্লাস ডট 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 লাস্ট পদ কত a r টু দি পাওয়ার n মাইনাস 1 এবং তার পূর্ববর্তী পদটা কত হবে? তো n মাইনাস 1 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে কি আছে n মাইনাস 2, আর এই n মাইনাস 2 টাই হচ্ছে এই লাস্ট পদের পূর্বপদ। এখন এই ধারাটার উভয় পক্ষকে আমরা r দ্বারা গুণন করি। r দ্বারা গুণন করলে এই যে Sn কে যদি r দ্বারা গুণন করো তাহলে কি হবে r Sn ইকুয়াল টু a কে r দ্বারা গুণন করলে ar স্কয়ার, ar কে r দ্বারা গুণন a কে r দ্বারা গুণন করলে ar স্কয়ার কে r দ্বারা গুণন করলে ar স্কয়ার। দি ম্যাথমেটিক্স ক্লাস মানে এখানে তোমরা মানে তোমাদেরকে যদিও আমি না দেখতে পেলে আমার মানে একটু তোমাদের লক্ষ্য করতে হবে। আমি বিশেষ করে আমার এই যে কার্সর দেখাচ্ছি, এই কার্সরটার প্রতি একটু লক্ষ্য রাখবা, কারণ এখানে কার্সরের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে থাকি যে এই ar কে r দ্বারা গুণন করলে ar স্কয়ার, ar স্কয়ার কে গুণন করলে ar কিউব, এইভাবে অগ্রসর হলে এটার সাথে যদি r দ্বারা গুণন করো এর পাওয়ার ছিল -n-2, তাহলে 1 কমে হবে n-1, আর এটাকে যদি r দ্বারা গুণন করো তাহলে এর সাথে এই যে পাওয়ার 1 যোগ হয়ে 1 কাটা যাবে, থাকবে কত ar টু দি পাওয়ার n। এখন এই প্রথম যদি আমরা এটাকে নাম দিতাম 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে 1 নং থেকে 2 নং বিয়োগ এরকম লিখে দিতাম। আমি একবার ছোট ক্লাসের মতো নিচে টান দিয়ে বিয়োগ করে দিছি, বুঝতে পারছো? নিচে টান দিয়ে বিয়োগ করলে তাহলে এটা থেকে বিয়োগ করলে কত হয় Sn মাইনাস r Sn ইকুয়াল টু, এখানে দেখো এই প্রথমটা আছে কি a, নিচে কোথাও a নাই, তাহলে এটা লিখলাম। তারপরে ar ক্যান্সেল, এই ar স্কয়ার ক্যান্সেল, এইভাবে এগুলা এই যে লাস্ট উপরে দেখো ar টু দি পাওয়ার n-1, এটা আর এটা ক্যান্সেল যাবে। হ্যাঁ, অর্থাৎ আমি আবারও দেখাচ্ছি যে তোমার কি হয়, এটা ক্যান্সেল, এটি ক্যান্সেল, এইভাবে এই যে এটা লাস্ট পদ এটার আগের পদ এটা ক্যান্সেল, তাহলে থাকলো কি আমাদের Sn মাইনাস r Sn হ্যাঁ a মাইনাস a r টু দি পাওয়ার n। হ্যাঁ, গুড। তাহলে এখন এই প্রথম এখান থেকে তুমি Sn কমন নাও, Sn কমন নিলে কি হয় আমাদের 1 r Sn, ঠিক আছে? আর এখান থেকে তুমি কি করো a কমন নাও, a কমন নিলে এখানে থেকে 1 এখান থেকে a কমন নিব, হ্যাঁ, তাহলে হয় a r টু দি পাওয়ার n। আমাদের উদ্দেশ্য ছিল কি এই যে Sn বের করা, অর্থাৎ সমষ্টিকে আমরা কি দ্বারা ইন্ডিকেট করেছি Sn বের করব। তাহলে Sn ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, এই যে এই মানটার নিচে আমরা কি করলাম এই r-1 কে নিয়ে গেলাম, 1 r নিয়ে যাব, 1 r নিয়ে গেলাম। তাহলে কি হলো আমাদের এই সমানুপাতিক ধারাটার যোগফল বা সমষ্টি বের হয়ে গেল। Sn ইকুয়াল টু কত a ইনটু 1 r টু দি পাওয়ার n বাই 1 r। এখানে উল্লেখ্য যে এখানে r এর মান লেস দ্যান 1 হতে হবে। এখানে দেখো তা না হলে এই যে যদি লেস দ্যান 1 না হয় তাহলে কি হবে, এটা যদি আর যদি অনেক বড় হয়ে যায় তাহলে এটা ঋণাত্মক এসে যায়, তাহলে যোগফল তখন একটা ঋণাত্মক কনসেপ্টে আসে। এজন্য আমরা এটা মনে করব যে পজিটিভ কনসেপ্টে এটা আর লেস দ্যান 1 হবে। এভাবে আমরা তোমার প্রাথমিক একটা সূত্র পেলাম। আচ্ছা, এখন যদি তুমি এইখানে এই উপর থেকে যদি তুমি 1 কমন নিতে তাহলে মাইনাস কমন নাও তাহলে কি হয় a ইনটু তাহলে r টু দি পাওয়ার n-1 উপরে হয়, আর নিচে কি হবে, নিচেও যদি মাইনাস কমন নাও তাহলে কি হবে r-1 হয়, তাই না? একটু লক্ষ্য করে যে আমি লিখলাম যে এই উপর এই লাইনের পরে এখানে উপর থেকে মাইনাস কমন নিলে কি হয় a ইনটু r টু দি পাওয়ার n-1, আর নিচের থেকে যদি মাইনাস কমন নাও তাহলে কত হবে r-1। তখন মাইনাস মাইনাস ক্যান্সেল যে তোমার কি হবে a ইনটু r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। এটিও একটি সূত্র, ঠিক আছে? তো আমরা তাহলে দুটা সূত্র পাইলাম,
দুটা সূত্র কি কি পেলাম? একটা হলো Sn ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। আর একটা সূত্র আসছে কি আমাদের, এটা যখন r লেস দ্যান 1, আর এটি হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এই ক্ষেত্রে r এর মান গ্রেটার দ্যান 1 হবে। তো এই সূত্র দুটাকে আমি একটু তোমাদেরকে বক্স করে লিখে দিয়েছি। কি, এই দেখো এইভাবে সূত্র দুটা আমরা লিখে দিয়েছি। সূত্রটা এরকম হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা গুণোত্তর প্রগমনের দুটো সূত্র পেলাম। স্যার, বলো। স্যার যে ইকুয়াল টু চিহ্নের ওই লাইনটা আমি বুঝি নাই, যে 1 মাইনাস আর এসএন, এটা 1 মাইনাস আর কিভাবে আসলো? এটা জি স্যার, এই যে ইকুয়াল টু চিহ্নের যে, এখানে স্যার এটা না, এটার আগের লাইনটা। এটা এই দুটা থেকে এটা জি এখানে স্যার, এসএন যে আছে, 1 এখানে মাইনাস এসএন আর আছে। তুমি যদি এসএন কমন নিতা, এসএন কমন নিলে দেখো আমি লিখে দেখাচ্ছি, তাহলে কি থাকে? 1 মাইনাস r থাকে না? আমরা সাধারণত যেটা কমন জি নেই স্যার, সেটা বুঝছি। প্রথমে কমন নেওয়ার অভ্যাস আমরা, কিন্তু এখানে এইটা আমি শেষে কমন নিছি, এই আর কি পার্থক্য, যাতে দেখতে একটু সুন্দর হয়। বুঝতে পারছো? আর কোনো জি কোশ্চেন? স্যার। আচ্ছা, আর একটু ছোট্ট একটু আলোচনা করে তোমাদের অঙ্ক করাবো। এখানে যদি কোনো ধারা এরকম হয় যে অসীম ধারা হয়ে যায়, a প্লাস আর প্লাস আর স্কয়ার প্লাস ডট 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 প্লাস টু ইনফিনিটি, তখন এই ধারার সমষ্টি কেমন হবে? এখন লক্ষ্য করো, যদি r গ্রেটার দ্যান 1 হয় তাহলে Sn এর সূত্র কি? a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। একটু আগে স্লাইডে আমরা দেখালাম। এখন অসীম ধারা মানে কি? n এর মান অসীম, মানে অসীম, অর্থাৎ পদ সংখ্যা ইনফাইনাইট। তখন আমরা লিখলাম যে s n ইকুয়াল টু ইনফিনিটি হলে, দেখো এখানে লক্ষ্য করো যে এই যে r এর মান যেহেতু গ্রেটার দ্যান 1, 1 এর চেয়ে বড় সংখ্যাকে তুমি যদি বর্গ করো আরো বড় হয়ে যাবে, কিউব করলে আরো বড় হয়ে যাবে, অর্থাৎ 1 এর চেয়ে বড় সংখ্যার পাওয়ার যদি তুমি ইনফিনিটি দাও, তাহলে এই r টু দি পাওয়ার ইনফিনিটির মান কত হবে? ইনফিনিটি। তার থেকে 1 বিয়োগ করলেও ইনফিনিটি হয়ে যাবে। এই জন্য এই রাশিটার মান হয়ে যাবে ইনফিনিটি, অর্থাৎ তখন আমরা Sn এর s ইনফিনিটি অর্থাৎ অসীম সংখ্যক ধারার সমষ্টি কি হবে? অসীম হবে। ইনফিনিটি। আর যদি r এর মান লেস দ্যান 1 হয়, তখন তো সূত্র হলো এটা। আর এই সূত্রে যখন দেখো r এর মান যদি তোমার 1 এর চেয়ে ছোট হয়ে যায়, তখন ছোট সংখ্যাকে বর্গ করলে আরো ছোট হয়। মানে যে কোনো সংখ্যার পাওয়ার তুমি দিলে কি হবে? 1 এর চেয়ে বড় সংখ্যার পাওয়ার যদি তুমি দাও, সেটা 1 এর চেয়ে বড় হতে থাকবে। আর যদি 1 এর চেয়ে ছোট সংখ্যা হয়, সেটির পাওয়ার তুমি যদি দিতে থাকো, তার মান কি হতে থাকবে? আরো ছোট হতে থাকে। এই জন্য r এর মান, r এর পাওয়ার যখন ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ 1 এর চেয়ে ছোট সংখ্যার পাওয়ার যখন অসীম হয়ে যাবে, তখন এটার মান, এই যে r টু দি পাওয়ার n এর মান 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে তখন থাকে কি? উপরে থাকে a, কারণ এটা তো 0, 1 মাইনাস a ইনটু 1 মাইনাস 0, তার মানে 1 কে দিয়ে গুণন করলে হয় a, আর নিচে 1 মাইনাস r। এই জন্য r এর মান যদি 1 এর চেয়ে ছোট হয়ে যায়, তখন আমরা এই ধারাটার সমষ্টি হবে a বাই 1 মাইনাস r। তো এই পর্যন্ত আজকের মৌলিক ধারণা। এরপরে তোমাদেরকে আমি অঙ্ক শুরু করব। প্রথম অঙ্কটা নিয়েছি যেটি হিসাব বিজ্ঞান বিভাগে 2016 সালে এসেছিল, ফিনান্সে 2015 সালে এসেছিল। অঙ্কটা কি? 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ডট 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 10th পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। অর্থাৎ প্রথমত তোমাকে চিন্তা করতে হবে ধারাটা কি ধারা। আমরা দুটো ধারা শিখেছি, কি কি? একটা হলো সমান্তর ধারা, আর একটা হচ্ছে সমানুপাতিক ধারা। একটি হচ্ছে সমান্তর প্রগমন, আর একটি হচ্ছে সমানুপাতিক প্রগমন। তো আমাদের এই দুইটার মধ্যে, দুইটা ধারার মধ্যে এই যে প্রদত্ত ধারা দেওয়া আছে, এটা কোন ধরনের ধারা? কেউ বলতে পারো? তো সমান্তর ধারা হলে কখন হয়? যে কোনো পদ বিয়োগ করলে বিয়োগফল সবসময় একই থাকে। এখানে লক্ষ্য করো, 3 থেকে যদি 1 বিয়োগ করি বিয়োগফল হয় 2,
আর 9 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল হয় 6। অতএব বিয়োগফল সমান হচ্ছে না, অতএব এটা সমান্তর ধারা নয়। আবার লক্ষ্য করো 3 কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 3, 9 কে 3 দিয়ে ভাগ করলে হয় 3, 27 কে 9 দিয়ে ভাগ করলে কত হয় 3। এটা গুণোত্তর। হ্যাঁ, এটা তাহলে গুণোত্তর ধারা বা সমানুপাতিক ধারা। তো আমাদের যোগফল নির্ণয় করার জন্য আমরা লিখলাম এই জন্য যে প্রথমে ধারাটাকে আমরা চিনে নিলাম। কিভাবে চিনলাম? যে প্রদত্ত ধারাটি একটি সমানুপাতিক ধারা। তারপরে এখানে কি আছে? প্রথম পদ হলো, প্রথম পদকে কি দ্বারা ইন্ডিকেট করি আমরা? 1। কাজে প্রথম পদ a = এ দ্বারা, হ্যাঁ, এ দ্বারা ইন্ডিকেট করছি। আর এর মান কত এখানে? এই যে, হ্যাঁ, এখানে এর মান কি হচ্ছে 1, এই যে 1, ঠিক আছে। তারপরে তোমার কি আসবে? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কত হবে? সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে 8 দ্বারা ইন্ডিকেট করি। এই যে দ্বিতীয় পদ 3, 3 কে 1 দ্বারা ভাগ করলে আসলাম 3। এরপরে দরকার কি আমাদের? পদ সংখ্যা। পদ সংখ্যা জানলে তো আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। পদ সংখ্যা কত আছে? n = 10। এখন আমরা যোগফল, এই যে ধারাতে আমাদের এগুলো দেওয়া আছে। এখন যোগফল নির্ণয় করার জন্য দেখো দুটো সূত্র আমরা জানি। দুটো সূত্র জানি কি কি? এই যে বক্সের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়েছি। এখন এই দুটো সূত্রের মধ্যে কোন সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারবো? নিচেরটা। কেন? এখানে তো আর বড়, আর তো বড়, 1 থেকে বড়, তার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। গুড। তাহলে আমরা এই জন্য লিখবো যে আমরা জানি Sn = যে নিচের সূত্রটা লিখলাম, a × x⁴n - 1 / r - 1। এখন তোমার এর মান বসাও কত? এর মান 1 আর r এর মান কত? 3 বসালাম, বসে এটা আসলো। তারপরে বাই দা ক্যালকুলেটর 1 দিয়ে গুণন করলে তাই হয়। আর 3⁻10 এর মান হয় 59,049 - 1 / 2। এটা মানে বাই দা ক্যালকুলেটর। নিশ্চয়ই তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, হ্যাঁ। তারপরে যা হয় তাকে 2 দিয়ে ভাগ করলে 29,524। আর এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর না বুঝলে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আমি পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে, আমাকে অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা আরো বেশি বেশি ক্লাসে যোগদান করবা, সেই সাথে কি করবা যে পরবর্তী আরেকটি অঙ্ক করি। দেখো তোমরা ওই যে মেসেঞ্জারে তোমরা কি করেছো, লিংক পেয়েছো, ওই মেসেঞ্জারে তোমাদের রোলগুলো দিয়ে দিবা, ঠিক আছে। আমি আর এখানে তোমাদের সময় অপচয় না করে 2-1টা অঙ্ক করাতে পারলে সেটাই তোমাদের জন্য ফ্রুটফুল হবে, ঠিক আছে। তো আজকের সমস্যা নাম্বার 2। তো 2 নাম্বার সমস্যায় অঙ্কটি হলো 1 + 1/3 + 1/9 + ... 1/243 ধারাটির যোগফল নির্ণয় করো। এখানেও প্রথমত আমরা লক্ষ্য করব এটা কেমন ধারা। এটাও সমানুপাতিক ধারা হবে, আমি সংক্ষেপে বলছি। তারপরে লিখলাম যে এখানে প্রথম পদ 1/3, দ্বিতীয় পদ সাধারণ অন্তর কত r = এই যে দ্বিতীয় পদ 1/3 কে 1 দ্বারা ভাগ করে 1/3 পেলাম। তারপরে আমাদের যোগফল নির্ণয় করার জন্য যে সূত্র, তোমরা লক্ষ্য করো এই যে সূত্র দুটার মধ্যে কি লাগে? দুটো সূত্রতেই a লাগে, r এবং n। এখানে n এর মান কত আমরা জানি না, তাই না? জি স্যার। তাহলে আমাদের n বের করার জন্য সূত্র কি হবে? ওই যে আমরা r তম পদ n তম পদ নির্ণয় করেছিলাম, তো এই জন্য আমরা সেদিকে অগ্রসর হই। যে ধরি ধারাটিতে n সংখ্যক পদ আছে, তাহলে n তম পদ কত? a r⁴n - 1। এখানে এর মান কত? এর মান হচ্ছে, সরি এই যে আমি একটা জিনিস তোমাদের যত কিছুই করি তারপরে মানুষ ভুলের অর্ধে নয়, আমিও নই। এটি কত? এটি 1/3 না, এটি হলো 1। লক্ষ্য করে এটা 1 না, তাহলে আমি এটি ভুলে লিখেছি 1/3। তো এই যে এর মান 1 বসালাম, আর r এর মান 1/3⁻n - 1। তো 1 দিয়ে 1 এটাকে গুণন করলে এটাই হয়, আর এটি থাকলো। তারপরে লক্ষ্য করো এই পদটাই কি হচ্ছে আমাদের, এই যে n তম পদ, শেষ পদ,
এই যে nth পদ আমাদের কি ছিল এখানে, শেষ পদটা ছিল এটা 1/243, এই জন্য এইটি সমান এইটি লিখলাম আমরা। আর এখান থেকে আমরা কি করব, তারপরে ওই যে লাস্ট স্টেপটা ছিল আমি এই স্লাইডে নিয়ে আসছি যে 1/3 হোল টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু 1/3 হোল টু দি পাওয়ার 5 হয়। কেমনে, ওই যে 243 1/243 কে 1/3 হোল টু দি পাওয়ার 5 লেখা যায়। এখন উভয় পক্ষে যদি ভিত্তি সমান হয় তাহলে কি হয়, পাওয়ার গুলো সমান হয়, এই জন্য n - 1 ইকুয়াল টু 5। তারপরে n ইকুয়াল টু কত আসলো, 6। এখন আমরা কি পেলাম, এর মান পেলাম 1, আর এর মান পেলাম 1/3, n এর মান পেলাম 6। অতএব এখন আমরা যোগফলের নির্ণয় করার যে দুটো সূত্র জানি, এখানে আর এর মান কত, লেস দ্যান 1, কাজেই আমরা উপরের সূত্রটাই ব্যবহার করতে পারি। তো উপরের সূত্রটা ব্যবহার করে আমরা এখানে মানগুলো বসালাম, বসিয়ে সরল করে যেটি পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এই সরল তোমরা নিশ্চয়ই পারবা, তাই না?